যাক, তোমরা সবাই ভালো আছো? আমরা একটু আগে জানছি, তারপর আরেকবার সবাই ভালো আছি, আমিও ভালো আছি, ভালো থাকি, এটাই আমরা সবাই দোয়া করব। আর আজকে আমরা গত ক্লাসের যেখান থেকে ছাড়ছিলাম সেখান থেকে আবার নতুন করে শুরু করার চেষ্টা করি আমরা ক্লাসটা। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস, আমরা কেমিস্ট্রি 65913। দেখি আর কেউ আছে কিনা, দেখি আগে অ্যাডমিট করে নিই। 65913 আর আজ প্রথম সেমিস্টার, আজকে ক্লাস হলো 8 নম্বর ক্লাস। তোমরা যে বলেছিলে কোয়ান্টাম সংখ্যা আরেকবার নতুন করে আলোচনা করার জন্য, তাই না? আমি আজকে ওখান থেকে আবার শুরু করতেছি, ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যা বলো দেখি, ধারণা ওই দিন যতটুকু দিয়েছিলাম তার মধ্যে কতটুকু তোমার মনে আছে বা দেখেছো, একটু বলো দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা বলো স্যার, আপনি বলেন। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা ওই দিন পড়িয়েছিলাম, আজকে তোমরা একটু ধারণা দাও দেখি কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয়। কোয়ান্টাম সংখ্যা যেসব কৌণিক সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের সম্পূর্ণ বর্ণনা, অর্থাৎ ইলেকট্রনের মানে আকার, আকৃতি, বাহ্যিক মানে চৌম্বক। হ্যাঁ, আমরা আবার বলো একটু, আমরা একটু অন্যদের কল আসছিল, কলে একটু অ্যানসার লিখতাম। আচ্ছা যাও, কোয়ান্টাম সংখ্যা বলো বলো। যে সকল কাল্পনিক সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের সম্পূর্ণ বর্ণনা। বর্ণনার মধ্যে কি কি পড়ে? আকার, আকৃতি, বাহ্যিক চৌম্বক পদার্থ। এটা কিসের আকার আকৃতি? এটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, সুন্দর উত্তর দিয়েছো। কক্ষপথের, ইলেকট্রন যে কক্ষপথে ঘোরে সেই কক্ষপথের আকার, আকৃতি, তারপরে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব, আর একটা হলো নিজ অক্ষের চারিদিকে আবর্তন। এই চারটা জিনিস বোঝা গেছে। যেমন আমরা একটা মানুষের যদি বর্ণনা দিতে যাই, তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য বলবো? প্রথমেই যে তার দুইটি হাত, দুইটি পা, দুইটি চোখ, একটি মুখ, একটি মাথা, এই সমস্ত আমরা বর্ণনা দেবো। যেরকম ঠিক সেরকম ইলেকট্রনের কক্ষপথের বর্ণনা দেওয়ার জন্য চারটা জিনিস আমরা বলেছি। কি কি? কক্ষপথের আকার, কক্ষপথের আকৃতি, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব, আরেকটা হলো আমরা বলেছি যে ইলেকট্রনটা কোন দিকে ঘুরতেছে, ঘড়ি কাঁটার দিকে না ঘড়ি কাঁটা ঘূর্ণনের বিপরীত দিকে। এই চারটা জিনিস বর্ণনা করার জন্য যে কাল্পনিক কতগুলো সংখ্যা ধারণা করা হয়, সেই কাল্পনিক সংখ্যাগুলোকে বলছি আমরা কি? কোয়ান্টাম সংখ্যা। বোঝা গেছে? জি স্যার। ওই সংখ্যাটাই আমরা এখন দেখি। যে সকল কাল্পনিক সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের সম্পূর্ণ বর্ণনা, অর্থাৎ ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব এবং ইলেকট্রনের ঘূর্ণন জানা যায়, সেই সমস্ত কাল্পনিক সংখ্যাকে বলছি আমরা কি? কোয়ান্টাম সংখ্যা। বোঝা গেছে এবার আজকে? ওকে, তাহলে আমরা পরের স্টেপে যাই। আমরা এখন কোয়ান্টাম সংখ্যা কত প্রকার, যেহেতু চারটা জিনিস বলেছি, তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা বলবো আমরা 4 প্রকার। ইয়েস, থ্যাংক ইউ। আমরা বলেছি প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক আর ঘূর্ণন। থ্যাংক ইউ। ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সুন্দর হয়েছে উত্তর, তোমরা অনেক অ্যাক্টিভ, অনেক ভালো পড়েছো, ধন্যবাদ সবাইকে। এখন আমরা প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার আমরা বর্ণনাগুলো পড়বো। প্রথম পড়বো আমরা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা দেখো, এই যে কক্ষপথগুলো দেখতেছি, তাই না? এই যে নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে কক্ষপথগুলো আছে আমাদের। এই কক্ষপথগুলো নিউক্লিয়াস থেকে কত দূরত্বে আছে, সেই দূরত্ব দিয়ে যে বৃত্তাকার বা বৃত্তের মতো কক্ষপথ তৈরি করছে, এই বৃত্তাকার কক্ষপথের বর্ণনা দেওয়ার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ধারণা করা হয়েছে, সেগুলাকেই বলা হচ্ছে তোমার কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের আকার মানে বৃত্তাকার, এই যে কত দূর কক্ষপথটা দেখা যাচ্ছে, কতটুক ছোট বা কতটুক বড়, বা অনেক বিশাল বড় না অনেক ছোট, এই যে আকারটা জানা যায়, ছোট বড়র আকার, সেই আকার জানার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ধারণা করা হয়েছে, তাকেই বলা হচ্ছে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। বোঝা গেছে? জি স্যার।
আচ্ছা ওকে, তাহলে আমরা এরপরে প্রধান কোয়ান্টাম সংখ্যার এখন আমরা বাকি বর্ণনাগুলো পড়বো। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে স্মল এন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ইংরেজি বর্ণমালার স্মল এন। এন এর মান কি কি হতে পারে? 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এন এর মান কখনোই কিন্তু ভগ্নাংশ হবে না, যেহেতু কক্ষপথের সংখ্যা অর্থাৎ কক্ষপথের নাম্বারটা 1, 2, 3 ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়, সুতরাং এটা ভগ্নাংশ কখনোই মান হবে না। এন এর মান যদি 1 হয় তাকে বলা হয় প্রথম কক্ষপথ, এন এর মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, এন এর মান 3 হলে তৃতীয় কক্ষপথ ইত্যাদি। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এই কক্ষপথগুলোর আরো কিছু আমরা বর্ণনা করব। যেমন কোন ইলেকট্রনের ভর যদি আমরা স্মল এম, পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, যে আমরা একটু আগে দেখলাম যে এই যে কক্ষপথটা আছে, এই কক্ষপথের যে নিউক্লিয়াস থেকে যে দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধটা আছে, সেই ব্যাসার্ধটা যদি আমাদের কি হয় স্মল আর, রৈখিক বেগ ইলেকট্রনটা যে গতিবেগে ঘুরতেছে সেটা যদি আমাদের কি স্মল ভি হয়, এবং ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক যদি স্মল এইচ হয়, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে কৌণিক ভরবেগ, তোমরা একটা সংজ্ঞা দেখো, কৌণিক ভরবেগ, ভরবেগ কাকে বলে জানা আছে? ভরবেগ কাকে বলে? না স্যার। না, আচ্ছা, ভর ও বেগের গুণফলকেই বলা হয় কি ভরবেগ। জানা থাকার কথা ছিল, 9 তোমাদের পড়ার কথা ছিল ফিজিক্সে। ভুলে গেছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার অনেক কিছু ভুলে গেছি স্যার, 9 10 কিছু মনে নাই। আচ্ছা, মনে না থাকার কারণ হলো অনেকদিন তোমরা স্টাডি থেকে অনেকটা দূরে ছিলা, এজন্যই হয়তো ভুলে গেছো, তাই অনেক না? দিন মানে স্যার 1 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এজন্যই এখন আবার একটু রিভিশন দিতে হবে, একটু সময় দিতে হবে পড়ালেখার পিছনে, তাহলে কিন্তু সব আবার আগের মতোই চলে আসবে। ঠিক আছে? তো কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ একটা নির্দিষ্ট বিন্দুকে যদি কেন্দ্র করে কোন একটা বস্তু ঘূর্ণায়মান থাকে, তাহলে তার কৌণিক বেগ থাকে। কৌণিক বেগ হলো x একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কি কৌণিক বেগ। আর কৌণিক বেগের সাথে ভর গুণ করলেই যেটা হবে তাকে বলা কি কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগটাকে mvr, vr টা হলো কৌণিক বেগ আর m টা হলো তোমার কি ভর। তাহলে কৌণিক ভরবেগটা হবে এই ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক h আর প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সাথে সম্পর্কিত আরেকটা ধ্রুবক পাই। তাহলে এই কৌণিক ভরবেগের মানটা হবে nh/2π এর সমান, অর্থাৎ যে ইলেকট্রনটা ঘুরতেছে তার কৌণিক ভরবেগ হবে nh/2π এর কি সমান। আর একটি কক্ষপথে সর্বোচ্চ 2n² ইলেকট্রন ধারণ করতে পারে। n এর মান যদি 1 হয় তাহলে 1 এর উপর স্কয়ার মানে কি 2, তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন সর্বোচ্চ থাকবে 2টি। যদি n এর মান 2 হয় তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত হবে 8, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে n হচ্ছে কক্ষপথের ইয়েস, কক্ষপথের নাম্বার, মানে n যদি 1 হয় তাহলে প্রথম কক্ষপথ, আমরা আগে দেখেছি এটা। আচ্ছা আচ্ছা, এই যে এখন নিচে n এর মান যদি 1 হয় তাহলে হলো প্রথম কক্ষপথ, n এর মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, n এর মান 3 হলে কি তৃতীয় কক্ষপথ। তাহলে সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে n এর মান যদি 1 হয় তাহলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, আর 2 হলে 8টি ইলেকট্রন, 3 হলে 18টি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। কম থাকবে কিন্তু এর বেশি থাকবে না। বোঝা গেছে? এখানে আরেকটা বলা আছে, বোরের মতবাদ অনুসারে n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর বা নতুন আরেকটা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাকে বলা হয় কে শেল, কে থেকে শুরু হবে। n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর বা l শেল, অর্থাৎ কে l, তারপরে হবে m, তারপরে হবে n, এভাবে চলতেই থাকবে। বোঝা গেছে? এই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার বর্ণনা। তাহলে কি কি পড়লাম আমরা? কৌণিক ভরবেগের সাথে সম্পর্ক, আর পড়েছি আমরা কি সংজ্ঞা, আর কি কি মান হতে পারে, এগুলোই হলো বর্ণনা। বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন আমরা পড়বো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর ইলেকট্রন কক্ষপথে আকৃতিটা মানে কি, সেটা বৃত্তাকার নাকি ডিম্বাকার নাকি উপবৃত্তাকার, এই যে আকৃতিটা, আগে বলছে আকার মানে কি ছোট না বড় না কত দূরত্ব আছে, এই যে দূরত্বটা নির্ণয় বোঝা যায় তাকে হলো আকার। আর আকৃতিটা হবে গোলাকার, ডিম্বাকার, উপবৃত্তাকার, এটাই হলো আকৃতি। তাহলে যে কোয়ান্টাম সংখ্যার সাথে পরমাণু ইলেকট্রনের কক্ষপথের আকৃতি জানা যায় তাকে বলা হবে তোমার কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রতীক হলো স্মল এল, এটা 1 এর মতো প্রতীক বোঝা আছে, আসলে এটা হবে এল।
এল প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ইংরেজিতে কম্পিউটারে এল এরকমই বোঝা যায়। যাক, সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে কৌণিক ভরবেগের সম্পর্ক, কৌণিক ভরবেগ তো আমি এমভিআর আগেই জেনেছি, কিন্তু এখন সহকারী কোয়ান্টাম সংখ্যাটার মানটা হবে √L ইন্টু L+1, আর ধ্রুবকটা থাকবেই h/2π ইন্টু h/2π। সূত্রটা একটু বোঝাই দিবেন, সূত্রটা বুঝতে পারছি না। আচ্ছা, ওকে। এমভিআর হলো আমাদের কৌণিক ভরবেগ। এখন এই যে ইলেকট্রনটা যে উপবৃত্তাকার বা বৃত্তাকার কক্ষপথে ঘোরে, সেই বৃত্তাকার কক্ষপথের সাথে এই কৌণিক ভরবেগের সম্পর্কটা হবে √L ইন্টু L+1, আর ধ্রুবকটা সবসময় থাকবে ইন্টু অবস্থায় h/2π। শুধু খালি এল দ্বারা কি বোঝাচ্ছে এখানে? এল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, বুঝা গেছে? আমরা তো সহকারী কোয়ান্টাম সংখ্যাই পড়তেছি, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রতীক হলো এল। তাহলে এল এর সাথে এই কৌণিক ভরবেগের সম্পর্ক হবে mvr সমান √L ইন্টু L+1 ইন্টু h/2π এর কি সমান, বুঝা গেছে? ওকে, তাহলে আমরা পরবর্তী অংশ যাই। এল এর মান 0 হলে, আচ্ছা এল এর মান কি কি হতে পারে? আগে বলছি এন এর মান 1 2 3 ইত্যাদি হতে পারে। এখন এল এর মানটা কি কি হতে পারে? এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে সবগুলো হবে কি এল এর মান। দেখো, এন এর মান 1 হলে এল এর মান কত হবে? এখান থেকে বাদ দেই, 0 তো আছে আগের, তাহলে এন এর মান যদি 1 হয়, 1 বিয়োগ 1 তাহলে কত হবে? 0। দুইবার 0 লেখার দরকার নাই, তখন শুধুমাত্র বলেছি আমরা 0। এখানে নতুন আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, এল এর মান 0 হলে তখন তাকে বলা হয় এস অরবিটাল। এখন আমরা জানি অরবিটাল কি জিনিস আগে, তারপর আমরা বাকিগুলো জানবো। আমরা অরবিট শব্দটা শুনেছি, অরবিট মানে কি? ভুলে গেছি। অরবিট মানে কক্ষপথ, ঠিক আছে? তাহলে অরবিট মানে কক্ষপথ, তাহলে অরবিটালটা হলো কক্ষপথের নির্দিষ্ট কিছু এলাকা। তার মানে কি, তুমি এখন কোথায় আছো? ক্লাসে আছো। না থাকলে কোথায় থাকতা? বাড়িতেই থাকতা, মানে বাসায় থাকতা। না থাকলে কোথায় থাকতা? তুমি থাকতা মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি ইত্যাদি যাইতা। অথবা কোথায় থাকতা? মার্কেটে থাকতা। তাহলে দেখো, চিন্তা করো, তুমি কিন্তু রাস্তায় সবসময় থাকো না, থাকতেছো নির্ধারিত কিছু স্টেশনে বা নির্দিষ্ট কিছু জায়গায়। তাহলে ঠিক এই কক্ষপথের সব জায়গায় ইলেকট্রন কিন্তু সবসময় থাকে না, কিছু নির্দিষ্ট এলাকায় ইলেকট্রন সবসময় বেশি অবস্থান করে। সেই নির্দিষ্ট এলাকাগুলোকেই বলা হচ্ছে তোমার কি অরবিটাল। হ্যাঁ, আমি আবার বলি, একটা কক্ষপথের সকল জায়গায় সবসময় ইলেকট্রন অবস্থান করে না, কিছু নির্দিষ্ট এলাকায় বেশি সময় ধরে কি অবস্থান করে। সেই নির্দিষ্ট এলাকাগুলোকেই বলা হচ্ছে তোমার কি অরবিটাল। তাহলে কি বুঝলাম আমরা? অরবিটের কিছু নির্দিষ্ট এলাকা, তাকেই বলা হচ্ছে তোমার কি অরবিটাল। অরবিটাল হলো 4টি, কি কি জেনে আমরা। একটা হলো এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, আর একটা হলো এফ অরবিটাল। এই 4টি। এস তে হলো পুরো নাম হলো শার্প, পি তে হলো প্রিন্সিপাল, ডি তে ডিফিউজ, এফ তে ফান্ডামেন্টাল। ইংরেজি নাম এগুলো, আমরা সংক্ষিপ্তটা জানলেই হবে, এস পি ডি এবং এফ। বুঝা গেছে? জি স্যার। তাহলে এল এর মান 0 হলে কি অরবিটাল আমরা জানলাম? এস অরবিটাল। এখন আমরা পরে জানছি এন এর মান 2 হলে এল এর মান হচ্ছে 0 এবং 1। দেখো, 0 সবসময় থাকবে, এখানে যদি 2 বসাই, 2 - 1 মানে কত হবে? 1। তাহলে একটা 0 আর একটা 1। 0 মানে এস অরবিটাল, আর 1 এর জন্য হবে তোমার কি পি অরবিটাল। কথা বোঝা গেছে? তাহলে এল এর মান যদি 1 হয় তাহলে হবে পি অরবিটাল। এরপরে জানি আমরা এন এর মান যদি 3 হয়, এল এর মান কি হচ্ছে তাহলে? 0 1 2। 1 এর জন্য সরি, এল এর মান 2 হলে ডি অরবিটাল। বুঝা গেছে? তাহলে এল এর মান 0 হলে এস অরবিটাল, এল এর মান 1 হলে পি অরবিটাল, এল এর মান 2 হলে ডি অরবিটাল। যাদের শব্দ হচ্ছে তারা একটু মিউট করে রাখবা, আর যাদের শব্দ হচ্ছে না তারা আনমিউট থাকলে অসুবিধা নেই, কিন্তু যাদের শব্দ হচ্ছে পাশাপাশি তারা একটু মিউট করে রাখবা। তাহলে কি বললাম? এল এর মান 2 হলে ডি অরবিটাল। এরপরে আমরা আরেকটা আসি, এন এর মান 4 হলে এল এর মান হচ্ছে 0 1 2 3। এল এর মান যদি 3 হয় এফ অরবিটাল। তাহলে আমরা জেনে ফেললাম চারটা অরবিটাল জেনে ফেলছি, এস পি ডি এবং এফ। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এরপরে আমরা জানি কি ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, ওটা আমরা জেনে ফেললাম, ওই পর্যন্ত বর্ণনা দিলেই আর লাগবে না। এখন আমরা ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এটার সঙ্গে আমরা একটু ধারণা দিয়েছিলাম
যে ইলেকট্রন গুলো যখন নিজ অক্ষের চারিদিকে ঘোরে তখন চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখন বাহ্যিক একটা চৌম্বক যদি আমরা এখানে নিয়ে আসি, ইলেকট্রনের কাছাকাছি নিয়ে আসি, তাহলে ওই চৌম্বক ক্ষেত্রের জন্য আরেকটা ইলেকট্রনের জন্য একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, আবার ওই দণ্ড চৌম্বকের জন্য আরেকটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই দুইটা চৌম্বক ক্ষেত্র যদি সমধর্মী হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, আবার যদি বিপরীতধর্মী হয় তাহলে কি করবে? আকর্ষণ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণ যেটাই করুক, স্বাভাবিক যে অবস্থানে থাকার কথা, আকর্ষণ বিকর্ষণের ফলে তাহলে আগের জায়গায় এসে অবস্থান করবে না, আরেকটা নতুন জায়গায় এসে অবস্থান নেবে। এই অবস্থানটা বর্ণনা করার জন্য যে আরেকটা আমাদের কাল্পনিক সংখ্যা ধারণা করা হয়েছে, সেই কাল্পনিক সংখ্যাটাকেই বলা হচ্ছে তোমার কি? ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। বোঝা গেছে কি? আমি আরেকবার বলি, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর কক্ষপথের ইলেকট্রনগুলো বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যে ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক বলতে এরকম বোঝাচ্ছে শূন্যে যদি একটা অবস্থান করে, এই সংখ্যাগুলো এত বড় বড় কেন? বড় বড়, তুমি যখন একটা অঙ্ক করতে যাবা, যখন তুমি প্রথমেই ধরবা যে অনেক বড়, তখনই তুমি কিছুই বুঝোনি বা কিছু বোঝার চেষ্টাও করোনি, বা তুমি বোঝার চেষ্টাও করছো না। না স্যার, বড় বড় স্যার, এই জন্যই বললাম। না, মূল কথাটুকু তো আমি মূল বোঝানোর চেষ্টা করছি, যেটুকু সেটুকু মনে রাখো। যেমন আচ্ছা, আমি ইলেকট্রন গুলো বললাম যখন যে নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান, এই নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণায়মানের জন্য একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখন আমরা বাইরে থেকে আরেকটা দণ্ড চুম্বক নিয়ে আসলাম, সেই চৌম্বক ক্ষেত্র কাকে বলা হয় জানা আছে? আমি বলেছিলাম, তারপর আরেকবার জিজ্ঞেস করি, চৌম্বক ক্ষেত্র কাকে বলা হয় জানা আছে? বলেছিলাম স্যার আকর্ষণ, আকর্ষণ আর বিকর্ষণ। না, একটা চৌম্বক যদি একটা নির্দিষ্ট এলাকায় রেখে তারপর যে নির্দিষ্ট এলাকায় সে যতদূর আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে, সেই এলাকাটাকে বলা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে একটা বাহ্যিক চৌম্বক যদি একটা নিয়ে আসি আমরা, তাহলে ওখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই চৌম্বক ক্ষেত্র আর একটা ইলেকট্রনের নিজ অক্ষের চারিদিকের জন্য ঘূর্ণনের জন্য আরেকটা চৌম্বক ক্ষেত্র। এই দুই চৌম্বক ক্ষেত্র যদি বিপরীতধর্মী হয় তাহলে বিকর্ষণ করবে, আর যদি সমধর্মী হয় তাহলে আকর্ষণ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণ ফলে ইলেকট্রনটা আরেকটা নতুন অবস্থানে অবস্থান নেবে, সেই অবস্থানটাই হচ্ছে ত্রিমাত্রিক অবস্থান। এই অবস্থানটা বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা কল্পনা করা হয় বা ধারণা করা হয়, সেটাই হচ্ছে তোমার কি? ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। বোঝা গেছে কি? যেমন আমি তোমার একটা ওই জলে, তোমার একটা ইয়ে শুনে থাকবা তোমরা, একটা যে জলে কুমির ডাঙায় বাঘ, শুনেছো? জি স্যার, শুনেছি। তাহলে জলে কুমির যদি ডাঙায় বাঘ থাকে, একটা হরিণ যদি এখন মনে করো দুইটার চিপার মধ্যে পড়ছে, সে কোন জায়গায় যাবে বলতো? যদি পানিতে আসে তাহলে কুমির ধরবে, আবার ডাঙায় থাকলে বাঘ ধরবে, ও যাবে কোথায়? তাহলে আরেকটা নির্ধারিত একটা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবে, যেন যেখানে বাঘও নাই কুমিরও নাই। তাহলে ওইটাই হলো ইলেকট্রনের ত্রিমাত্রিক অবস্থান। বুঝা গেছে? সেই অবস্থানটা বর্ণনা করার জন্য যে কাল্পনিক সংখ্যা ধারণা করা হচ্ছে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। বুঝা গেছে? বুঝছে? আমরা পরবর্তী স্টেপে যাই। দেখো, এখন এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এম প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিক থেকে এম। এই ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাথে কৌণিক ভরবেগের সম্পর্ক হবে, যেহেতু এটাও এম এটাও এম, তাহলে এটা এম ড্যাশ দিয়েছি আমরা, এম ড্যাশ এম ভি আর সমান এম এস বাই 2 পাই এর কি সমান, যেখানে এম ড্যাশটাই হবে তোমার কি ইলেকট্রনের ভর, আর এমটাকে বলা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা তো পড়েছিলাম ns বাই 2 পাই, আর এখানেও পড়ছি আমরা ms বাই কত 2 পাই। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা প্রায় সেম, শুধু m এর মানটা আর n এর মানটা পরিবর্তিত হবে, এটুকুই পার্থক্য। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এখন এর মানগুলো এখন জানবো। m এর মান 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত হবে। কি কি মান হতে পারে? m এর মান 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু l 1 এর মতো বোঝাচ্ছে, আসলে 1 না, এটা l। n এর মান 1 হলে l এর মান 0, তখন m এর মান কত হচ্ছে? 0। দেখো, n এর মান যদি 1 হয় তাহলে l এর মান আমরা দেখেছি 0 আগে, তখন m এর মান কত হবে? 0 তো আর প্লাস মাইনাস হয় না, তাই 0ই থাকবে। সুতরাং এই m এর মান যত হবে তার সেই
আমাদের যার শব্দ হচ্ছে তার একটা মিউট করে রাখো কাইন্ডলি, যাদের শব্দ হচ্ছে মিউট করো। হ্যাঁ, এম এর মান যদি শূন্য হয়, এম এর যতটা মান পাওয়া যাবে সেই অরবিটালের ঘর সংখ্যা হবে তত। কথা বোঝা গেল? এম এর মান শূন্য মানে কয়টা মান? একটা। সুতরাং এল এর মান যদি শূন্য হয় তাহলে কোন অরবিটাল পেয়েছিলাম আমরা? এস। তাহলে এস অরবিটালের ঘর সংখ্যা হবে একটা। আর একটা ঘরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কত? দুইটি। সুতরাং এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ক্যাপাসিটি হবে কত? 2। পরেরটা দেখি আমরা। এন এর মান 2 হলে এল এর মান কত? 0 আর 1। কয়টা মান পাওয়া গেছে? দুইটা, তাই না? 0 আর 1 দুটা। হ্যাঁ, তাহলে এম এর মান কত হবে? 0 প্লাস 1, আমরা বলেছিলাম প্লাস মাইনাস এল, তার মানে কি একটা প্লাস 1, এটা হবে কি মাইনাস 1। তাহলে প্লাস 1 মাইনাস 1 কয়টা মান পাওয়া গেল? তিনটা। তিনটা 0 প্লাস 1 মাইনাস 1, তার মানে ইয়েস পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা হবে 6টি। কেন? ঘর হলো 3টা আর একটা ঘরে ইলেকট্রন থাকতে পারে কয়টি? 2টি। তাহলে 3 দুগুণে ইলেকট্রন হবে 6টি। তার মানে পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 6টি। ঠিক আছে? এরপরে আমরা এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান 0 1 2, আর এম এর মান কত হচ্ছে? 0 প্লাস 1 প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2। কয়টা মান পাওয়া গেল? 5টি। তাহলে ঘর কয়টা হচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা। অর্থাৎ বি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 5 দুগুণা 10। তাহলে অনুরূপভাবে এফ এর মান, এফ এর মানের ক্ষেত্রে 14টা হবে। দেখো এন এর মান যদি 4 হয় তাহলে এর মান 0 1 2 3, তার মানে কয়টা? 4টা। 4 দুগুণা 8টা, 8টা থেকে একটা কম 7টা হবে। দেখো 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, কয়টা মান পাওয়া গেছে? 7টি। মানে ঘর হলো 7টা, 7 দুগুণা ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 14টি। বোঝা গেছে? তার মানে আমরা যে সামারিটা জানলাম, এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি এর হলো 6, ডি এর হলো 10, এফ এর হলো 14। বুঝা গেছে? এগুলা কিন্তু মনে রাখো, এগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করবো, না হলে কিন্তু বলতে পারবে না, এই বুঝতে পারবে না আরো। ঠিক আছে? এবার আসি আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা বলেছি যে ইলেকট্রনটা বাম দিকে ঘুরতেছে না ডান দিকে ঘুরতেছে, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে না ঘড়ি কাঁটার বিপরীত দিকে। অর্থাৎ ইলেকট্রন নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণনটা বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ধারণা করা হয় তাকেই বলা হচ্ছে তোমার কি? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ কি বাম দিকে ঘুরতেছে নাকি ডান দিকে ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, এই ঘূর্ণনটা বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ধারণা করা হয় তাকেই হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এর প্রতীক হলো এস। এস প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কৌণিক ভরবেগের সম্পর্কটা আমরা দেখে নেই। ওই আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা যেরকম করছি ঠিক সেই একই রকম। আগে ছিল এখানে এল, এখানে হবে শুধু এস। ইয়েস, রুট ওভার এস ইনটু এস প্লাস 1, আর ধ্রুবকটা তো থাকবে h বাই 2 পাই এর কি সমান। s বাই 2 বাই, এটা সবসময় থাকবে। স্যার স্যার বুঝিনি, আবার বলো। ওই যে আগেকার ইয়েতে দেখলাম এমএইচ দেয়া ছিল, মানে প্রতীক যেহেতু এম ছিল সেজন্য এমএইচ বাই 2 পাই দেয়া ছিল। এখানে শুধু h বাই 2 পাই দেয়া কেন? আমি দেখো এখানে আমরা এই জন্য যেহেতু দুইটা এম, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাও এম, আবার ইলেকট্রনের ভরও এম, তার জন্য আমরা ডান দিকে উল্লেখ করছি যে এম ডেস দ্বারা ইলেকট্রনের ভর, এম হলো কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। কিন্তু এখানে যেহেতু একটাই আছে তাই আমরা শুধুমাত্র এম দ্বারা ইলেকট্রনের ভরকেই বুঝে থাকবো। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা পরের স্টেজে যাই। এখন মান এস এর মান প্লাস হাফ অথবা মাইনাস হাফ, এই দুইটাই মান হতে পারে। প্লাস হাফ মানে কি? আমরা যদি প্লাস হাফকে ঘড়ি কাঁটার দিকে ধরি তাহলে মাইনাস হাফটা হতে পারবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। অর্থাৎ ঘড়ি কাঁটার ঘূর্ণনের দিক হয় বা ডানাবর্তী হয়, মাইনাস হাফটা হবে ঘড়ি কাঁটার ঘূর্ণনের বিপরীত দিক বা বামবর্তী, অর্থাৎ একটা বাম দিকে একটা ডান দিকে, তুমি যেটাই ধরো। প্লাস হাফকে যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ধরো, মাইনাস হাফটা হবে তোমাকে ঘড়ি কাঁটার দিকে। মানে যে কোনো একটা বললেই হবে, দুইটা কিন্তু একই দিক বলা যাবে না, দুইটা দুই রকম দিক। একটা প্লাসকে যদি ডান দিকে ধরো, মাইনাসকে ধরতে হবে কি বাম দিকে। বোঝা গেছে? বাম দিকে। ইয়েস, এই হলো 4টা কোয়ান্টাম সংখ্যার বর্ণনা। এই কোয়ান্টাম সংখ্যাগুলো আমরা প্রয়োগ করব ইলেকট্রন বিন্যাস করার সময়। ঠিক আছে? দেখি আমরা এরপর করি পলির বর্জন নীতি। নাম শুনেছো পলির বর্জন নীতি?
আচ্ছা এখন আমরা না নতুন স্যার শুনিনি। জি স্যার। আচ্ছা এটা নতুন শব্দ, নতুন। হ্যাঁ নতুন, পলির বর্জন। পলি একজন বিজ্ঞানী, সে বর্জন নীতি বলছে যে তোমার আরেকজন ক্লাসমেটের সাথে সকল কিছু মিলতে পারে কিন্তু একটা জিনিস মিলবে না। তোমার গ্রামের ঠিকানা ওর গ্রামের ঠিকানা একই হয়েছে, তোমার বাবার নাম ওর বাবার নামের সাথে মিলে গেছে, তোমার মার নাম ওর মার নামের সাথে মিলে গেছে, কিন্তু তোমার বাড়ি একটা আলাদা, ওর বাড়ি আরেকটা আলাদা। কি বোঝা গেল? সবগুলোই মিলে যাচ্ছে কিন্তু একটা জায়গায় কি অমিল থাকবে। ঠিক একই রকম পলিও বলছে আমরা কোয়ান্টাম সংখ্যা কয়টা বললাম? 4টা। দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। বলছে সর্বোচ্চ জি স্যার। 3টা মিলে যাবে কিন্তু চতুর্থ নাম্বারটা অবশ্যই আলাদা হবে। মিলবে না। এটাই হচ্ছে আলাদা। বিজ্ঞানী পলির বর্জন নীতি। বোঝা গেছে? আমরা এখন পলির স্যার। ব্যাখ্যা করবো। এখন দেখো, যেমন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস তুলনা করি। হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। আমরা ইলেকট্রন বিন্যাস, এই দেখো নতুন ইলেকট্রন বিন্যাস এভাবে লিখতে হয় 1s2, 2টা হবে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন সংখ্যাটা পাওয়ারের মতো করে ডান দিকে উপরে লিখতে হয় অরবিটালের। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা দেখি এখন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখে নিলাম। হিলিয়ামের একটি ইলেকট্রনের এই যে 1টা হবে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, আর s এর মান, l এর মান কত হলে s এর মান s পাওয়া যেত আমাদের? কি বল মনে আছে? l এর মান 0 হলে, তাহলে l এর মান পাইলাম 0। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার m এর মান কত পাবো? 0 হলে 0ই পাবো। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান পাবো আমরা +1/2। যে দুইটা ইলেকট্রনের জন্য একটার ক্ষেত্রে এগুলো পাইলাম, n এর মান 1, l এর মান 0, m এর মান 0 আর s এর মান পাইলাম +1/2। কিন্তু আরেকটা ইলেকট্রন আছে কিনা ওখানে? আরেকটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনের জন্য আমরা কি পাবো? n এর মান একই পাবো 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0ই পাবো, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা মান m এর মান 0ই পেলাম। কিন্তু ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দেখা গেছে -1/2। দেখো আগেরটা ছিল +1/2 এখানে, কিন্তু এখন দেখা যাচ্ছে -1/2। তাহলে কি বোঝা গেল? বিপরীত দিকে। হ্যাঁ, 3টা মিলে গেছে একই। স্যার ঘড়ি কাঁটার বিপরীত দিকে। ঘড়ি Yes. কাঁটা বিপরীত দিকে ঘুরছে। ইয়েস, আমি কি বললাম এখানে? আমার বলার উদ্দেশ্যটা হলো যে n এর মান 1, l এর মান 0, m এর মান 0। এইটার ক্ষেত্রেও দেখো n এর মান 1, l এর মান 0, m এর মান 0, মানে 3টা একই মিলে গেছে, কিন্তু 4 নাম্বারটা একটা -1/2 আর আগেরটা হয়েছে দেখো প্লাস। এই পলির বর্জন নীতি। তার মানে এটাই পলির বর্জন নীতি মেনে চলছে এবং সবসময় মানবে। 4টার মধ্যে 3টে মিলে যাবে কিন্তু চতুর্থ নাম্বারটা অবশ্যই কি হবে? আলাদা হবে। মিলবে না। হ্যাঁ, মিলবে না। এটাই হলো পলির বর্জন নীতি। বোঝা গেছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরের স্টেজ যাই। এই যে আমরা দেখলাম বর্ণনাটাই আবার, যে হিলিয়ামের 2টি ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মান একই, কিন্তু অপর কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s এর মান আলাদা। অর্থাৎ একটা হচ্ছে +1/2 আর একটা হচ্ছে -1/2। এটাই হলো বিজ্ঞানী পলির বর্জন নীতি। বোঝা গেছে? জি স্যার। এবার আমরা বলছি আফবাউ নীতি, নতুন একটা জিনিস। স্যার আফবাউ আগের নীতি পেজে কি দেখাবেন? আগেরটা একটু দেখো। জি স্যার, এটা একটু রাখেন, আমি স্ক্রিনশট মারি। ওকে জি স্যার, হয়েছে। ওকে, তাহলে এবার আমরা আফবাউ নীতি। এখন আমরা নতুন একটা শব্দ, আর বিজ্ঞানী আফবাউ নামে আরেকটা নীতি একটা অর্থাৎ রুল একটা দিয়েছেন, সেটা হলো আফবাউ নীতি। আমরা এটা এখন জানবো। এখন একটা জায়গায় বলা হলো যে 5 তলা একটা বিল্ডিং আছে, প্রত্যেক তলায় 1 লাখ করে টাকা দেওয়া হয়েছে একটা রুমে, এবং 5 তলা পর্যন্ত 5 লাখ টাকা দেওয়া হয়েছে। এখন বলা হলো 5 জন মেয়েকে বলা হলো যে তোমরা 100 মিটার দূর থেকে দৌড়িয়ে আসবে এবং টাকাগুলো নিতে হবে, কিন্তু কখনোই একজন দুইটা তলার টাকা নিতে পারবে না, সর্বোচ্চ একজন একটাই নেবে। বোঝা গেছে? তাহলে এখন বলো তো, দৌড়িয়ে গিয়ে কোনটা আগে টাকা নেবে? 1 তলার না 2 তলার না 3 তলার না 4 তলার না 5 তলার? 1 তলার যখন নিয়ে নেবে তখন পরে কোথায় যাবে? 2 তলার, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম। বোঝা গেছে এটা? এই হ্যাঁ, আরেকটা উদাহরণ আমরা দেখি। একটা যদি বিল্ডিং করতে যাই বা ওয়াল একটা তুলতে যাই, আমরা নিচের ইট আগে দেই না উপরের ইট আগে দেই?
নিচেরটা পেতে তারপরে উপরেরটা দিই। ধাপে ধাপে আমরা উপরে উঠতে থাকি, তাহলে ঠিক ওই বিল্ডিং এর মতো হলো না, টাকা নেওয়ার মতো বিল্ডিং এর মতো এক্সাম্পল হলো না, ঠিক সেম। হ্যাঁ তার মানে এই নীতিটাকেই কাজে লাগিয়ে আফবাউ নীতিটা তোমার কি প্রতিষ্ঠিত। দেখো পরমাণুর পারমাণবিক সংখ্যা কি বলছে, দেখো যতই বৃদ্ধি পায় ইলেকট্রন সমূহ ততই একে একে বেশি শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। আমরা এখন এটা ব্যাখ্যা দেব। তার মানে কি, আমরা যদি এই কথাটাকে আরেকটু সহজ করে বলি, ইলেকট্রন সর্বনিম্ন কম শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করবে। যখন আর কম শক্তি সম্পন্ন অরবিটাল পাবে না, তখন ধাপে ধাপে বেশি শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে থাকবে। কথা কি বোঝা গেছে? অর্থাৎ আগে ইলেকট্রন গেলে নিচ তলায় যাবে, যখন নিচ তলায় আর জায়গা পাবে না পরের তলায় যাবে, পরের তলায় যখন ভর্তি হয়ে যাবে তখন তারপরের তলায় যাবে। অর্থাৎ কি, সবচেয়ে কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যখন স্যার শক্তি যদি প্রথম তলায় শেষ হয়ে যায় তাহলে কি হবে? দ্বিতীয় তলায় যাবে, দ্বিতীয় তলায় শেষ হলে তৃতীয় তলায় যাবে, তৃতীয় তলায় শেষ হলে চতুর্থ তলায় যাবে। কি বোঝা গেছে ওইটা কি কথাটা? থামবে না, ওইটা চলতেই থাকবে। হ্যাঁ, যদি একটা পরমাণু যতগুলো ইলেকট্রন থাকে এভাবেই গুছিয়ে সাজিয়ে থাকবে, কখনোই এলোমেলো সাজানো থাকবে না। প্রথমটা ভর্তি হয়েছে দ্বিতীয়টা যাবে, দ্বিতীয়টা যাবে তৃতীয়টা যাবে, এভাবে প্রত্যেকটাই ধাপে ধাপে তোমার কি যেতে থাকবে। বোঝা গেছে? এখন আমরা এটার ব্যাখ্যা দেবো। দেখো একটা ছক দেখো, আমরা অরবিটাল গুলো আমরা একটু দেখে নেই। এস অরবিটাল 1 থেকে শুরু হয়, পি অরবিটাল 2 থেকে শুরু হয়, 2 থেকে, হ্যাঁ 2 থেকে, আর ডি অরবিটাল 3 থেকে, 3 থেকে, এফ অরবিটাল 4 থেকে। বোঝা গেছে? আমরা কিন্তু দেখেছিলাম এখানে, দেখো তো মনে আছে কিনা তোমাদের, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার এখানে ছিল এটা। এই যে হ্যাঁ ক্লাস, ও আচ্ছা 19 এ ছিল। এইখানে আমরা দেখি আরেকটু দেখো, এই যে দেখো n এর মান 3 হলে এখানে ডি পাওয়া গেছে। দেখো n এর মান 3 হলে ডি পাওয়া গেছে, তার মানে ডি শুরু হবে 3 থেকে। এই যে n এর মান 2 হলে পি পাওয়া গেছে, এই দেখো পি এখানে পি আছে না, এই যে এরোটা দেখতে পাচ্ছ আমার? এরকম 14 শেষ হলে এফ হবে শুরু। হ্যাঁ, এরপরে দেখো এইখানে আসছে আমাদের, দেখো n এর মান 4 হলে এফ পাওয়া গেছে, তার মানে এফ শুরু হবে 4 থেকে। বোঝা গেছে? জি স্যার। তাহলে ওইটাই আমরা এখন এখানে ব্যবহার করব আফবাউ নীতির ক্ষেত্রে। এই যে দেখো এস শুরু হয়েছে 1 থেকে, এস শুরু হয়েছে, পি শুরু হয়েছে 2 থেকে, ডি শুরু হয়েছে 3 থেকে, এফ শুরু হয়েছে 4 থেকে। এরপরে 5F 6F চলতে থাকবে, কিন্তু 4 এর নিচে হবে না, এফ 4F থেকেই শুরু হবে। বোঝা গেছে? তাহলে এই শক্তি অরবিটাল গুলোর একটা কথা বলুন, যার আব্বা আম্মা কথা বলতেছে তারা একটু মিউট করে রাখো। হ্যাঁ দেখো, এস শুরু 1 থেকে বলেছি, পি শুরু 2 থেকে, ডি শুরু 3 থেকে, এফ শুরু 4 থেকে। তাহলে দেখো এই যে এস সবচেয়ে কম শক্তি সম্পন্ন অরবিটাল, তারপরে হলো 2s, তারপরে হলো 2p। এই যে এরোটা দেখো, এদিকে ঘুরতে ঘুরে ঘুরে আবার এদিকে আসে, এদিকে আসে, আবার এদিকে ফাঁকা জায়গায় উঠে, আবার এদিকে। এইটাই হলো শক্তির ক্রম। এই শক্তির ক্রমটাকে আমরা নিচের ছকে দেখি আর একটু সুন্দর করে, আমরা মনে রাখার সুবিধাতে। এখন দেখো উপরের অরবিটালের শক্তির ক্রম অনুসারে দেখা যাচ্ছে যে সবচেয়ে কম শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে 1s, তারপর 2s, এভাবে ছক অনুসারে চলতে থাকবে। 1s অরবিটাল যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ কখনোই 2s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে না। আব্বা বলেই দিয়েছে যে সবচেয়ে কম শক্তি সম্পন্ন অরবিটাল আগে ভর্তি হবে ইলেকট্রন দ্বারা, তারপর পরের শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন কি প্রবেশ থাকবে। ঠিক আছে? এখন এই শক্তির ক্রমটা ছক আকারে না দিয়ে আমরা সহজ করে মনে রাখার চেষ্টা করি। দেখো 1s 2s 2p লেস দেন দিয়ে আমরা শক্তির ক্রমটা দেখানো হয়েছে। বুঝা গেছে? এখন এটা মনে করেছো? মনে রাখবো কি করে? কোন কারো বুদ্ধি এরকম আছে যে কি বুদ্ধি? বুদ্ধি, তবে এটা সঠিক মানে বলতে পারবো। বলি এই যে হচ্ছে একটা সূত্র আর কি, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস এফডিপিএস করো, এফডিপিএস করো। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। শোনো শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস হলো এফডিপিএস করো, শেষে হবে এফডিপিএস করো। তাও আমি আরেকটু বানাইছি, কস টু স্পিস ডিপিএস ফুড সাব ডিপিএস।
দেখো একটু আমরা ব্যাখ্যা দেব was to piece ডিপিস কুডুপ সাবডিপিস আমরা এটার ব্যাখ্যা দেব ওইটা শুনতে কেমন ওয়ার্ড লাগে অনেকের এটা সবার সামনে বলতে কেমন খারাপ লাগে তাই না শোনো প্রিয়া শোনো ডিপিএস হলো এফডিপিএস হলো তাই না এটা আমরা একটু স্ট্যান্ডার্ড মনে করছি was to piece ডিপিস কুডুপ সাবডিপিস এটা অনেক মজার। আচ্ছা যাও এটার ব্যাখ্যা মানে আজকে দেওয়া যাবে না আর 3 মিনিট সময় আছে 3 মিনিটের কম 2 মিনিট আজকে আমরা এই পর্যন্তই শেষ করি ঠিক আছে জি স্যার। আগামী দিনে